হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর থালি। আমি থালি সাজিয়েছি বাসন্তী পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, লাল শাক ভাজা, ভেজ মুগ ডাল, পাবদা মাছের তেল ঝাল, ইলিশ মাছের দই ইলিশ, মেথি চিকেন আর পটলের দোরমা নিরামিষ, আনারসের চাটনি। আসুন তাহলে এবার রান্নাগুলো দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি আনারসের চাটনির জন্য একটা আনারস, সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালো করে প্রথমে গ্রেট করে নিয়েছি। আমি একটা টুকরোই এখানে গ্রেট করে দেখালাম। এইভাবে প্রত্যেকটা টুকরোই কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম আনারসের গ্রেট করে রাখা অংশগুলো। তারপরে স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতো কাজু বাদাম আর কিশমিশ। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 50 গ্রাম মতো চিনি আমি গোটা ব্যবহার করিনি, এটার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আনারসের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট নুন আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। এইভাবেই আনারসটাকে আমি জাল দিতে থাকলাম। আপনারা এই চাটনিতে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু মিষ্টিটা অবশ্যই দেবেন। এরপর ভালো করে বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে যখন আনারসটা সেদ্ধ হয়ে গেল, তখন এটাকে একটু ঘনত্ব আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি তৈরি করে নিলাম। আর এই আনারস চাটনি এখন আমার তৈরি। আমি দিয়ে দিলাম কিছু সর্ষে দানা আর 2টো শুকনো লঙ্কা। অল্প একটু তেল দিয়ে, সাদা তেল কিন্তু আমি অবশ্যই ব্যবহার করেছি, ভালো করে ভেজে নিলাম এটাকে। তারপরে দিয়ে দিলাম আনারসের চাটনির ওপরে। এবার ফোড়নের অংশটাকে খুব ভালো করে আনারসের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে তৈরি করে নিলাম। আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেক গন্ধরাজ লেবুর রস, যাতে করে এর গন্ধটা খুব সুন্দর হয় তার জন্য। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি এটাকে রেখে দিলাম অন্য একটা বাটিতে। দেখুন আমার আনারসের চাটনি একদম প্রস্তুত। আমি একটা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি। আর এইটা বাটিতে তুলে এবার ঠান্ডা করার জন্য ফ্রিজে কিন্তু রেখে দিলাম, কারণ চাটনি সবসময় ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। ভেজ মুগের ডাল করার জন্য আমি নিয়েছি এখানে 150 গ্রাম মতো মুগের ডাল। আমি অবশ্যই সোনা মুগের ডাল ব্যবহার করেছি, যাতে করে গন্ধটা খুব সুন্দর হয় তার জন্য। ভালো করে ভেজে নিলাম প্রথমে ডালটাকে, যতক্ষণ না ডালের মধ্যে একটা লালচে রং ধরে আর একটা ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এই ডালটাকে আমি ভেজে নিলাম মিডিয়াম আঁচে। ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে 200 মিলিলিটার মতো তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ডালগুলোকে। তারপরে প্রেসারের মুখ বন্ধ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। অন্যদিকে ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটা কড়াই বসিয়ে এখানে 2.5 চামচ মতো ঘি দিলাম কড়াইতে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কুচিয়ে রাখা কিছু সবজির টুকরো।
বিনস, গাজর আর কিছু ফুলকপির টুকরো। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। যেহেতু আমি ভেজ ডাল বানাবো তার জন্য কিন্তু আমি সবজিগুলো ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা, কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। খুব ভালো করে উপকরণগুলো ভেজে নিলাম যাতে করে সবজিগুলোর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে সবজিগুলো আবার খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1/4 চামচ আদা বাটা। এই আদা বাটা ভেজ ডালে দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলোকে কিন্তু আমি এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো গরম জল। এবার সমস্ত উপকরণগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার দেখুন ডাল একদম প্রায় তৈরি। এবার আমি ওপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা। এই মশলাটা দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। আমি এই ডালে কোনো হলুদের ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান সেদ্ধর সময় কিন্তু অল্প হলুদ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো চিনির গুঁড়ো। তারপরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। ভেজ ডাল কিন্তু আমার একদম প্রস্তুত। আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে 150 গ্রাম মতো টক দই। এই টক দইটা একদমই জল ঝরানো। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম হুইস্কের সাহায্যে যাতে করে দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে। এই দই দিয়ে আমি আজকে চিকেন আর ইলিশ মাছ রান্না করব তার জন্য। এরপর দইটা ফেটানো হয়ে গেলে আমি চিকেন আগে থেকে দেখুন ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো টক দই আর এইটুকু দই রেখে দিলাম ইলিশ মাছের জন্য। তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এবং এই চিকেনটা ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। চিকেনটা যত ভালো করে মাখানো হবে তত চিকেনটা কিন্তু সুন্দর হবে। অন্যদিকে মাছের জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত দানা। সমস্ত উপকরণগুলো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম মিনিট 10 মতো। 10 মিনিট পরে ভেজানো পোস্ত আর সর্ষে দানা আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে 50 গ্রাম দই রেখেছিলাম ফেটিয়ে সেটাকে। দই দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু আমি আর কোনো জলের ব্যবহার করব না। অন্যদিকে দই ইলিশ বানানোর জন্য 2টো ইলিশ মাছের পেটি নিয়ে নিলাম। এবার এইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কারই ব্যবহার করেছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো ইলিশ মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ যাতে করে ইলিশ মাছের মধ্যে নুন প্রপারভাবে ঢোকে। নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে আমি 10 মিনিট মতো রেখে দিলাম। অন্যদিকে আমি যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে। ঠিক এইরকম স্মুথ পেস্ট তৈরি করতে হবে। অন্যদিকে 2টো পাবদা মাছ নিয়ে নিলাম আমি পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন,
নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে তেলের ব্যবহার করেছি, কারণ মাছে তেল দিলে কিন্তু পাবদা মাছ কম ফাটে, তার জন্য। এরপর মাছ রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতো সর্ষের তেল। এবার সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরোগুলোকে। ইলিশ মাছের টুকরোগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর দইয়ের পেস্টটাকে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি খুব সহজভাবে এই রান্নাটা করব। প্রথমে আমি মাছগুলো দিয়ে মিনিট 2-3 ঢাকা দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে ঢাকনা খুলে এবার মাছটাকে আবার একবার উল্টে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটতে দিলাম মাছটাকে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি আমি এখানে। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। আমি ছোট চামচের নুন ব্যবহার করেছি, কারণ যেহেতু মাছে আগে আমি নুন মাখিয়েছিলাম সেই কারণে। এরপর খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এবার মাছটাকে আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10-15 জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো রাখবেন। 10 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখুন মাছটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর মাছের থেকে কিন্তু তেলও বেরিয়ে গিয়ে আলাদা হয়ে গেছে। এখন আমার মাছ কিন্তু একদমই তৈরি, আর এটা খেতে কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আমি তুলে নিলাম মাছটাকে একটা প্লেটে। অন্যদিকে পাবদা মাছের জন্য আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো তেল। তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ আর একটা দারচিনির টুকরো। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেশন করে রাখা পাবদা মাছগুলোকে। পাবদা মাছগুলোকে একটু মাঝারি মাপের ভেজে নিতে হবে। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। মাছের তেল ঝাল করার জন্য এই পেস্টটার আমার দরকার হবে। এরপর ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে ভেজে নেবার পরে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর এই মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে ভেজে নেওয়ার পরে যখন এর পাশ থেকে তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর ভালো করে মশলাটাকে ভাজতে থাকলাম। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। এই আদা বাটাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা আদার কিন্তু গন্ধ বেরোবে। আদাটা মিনিট 4-5 ভেজে নেওয়ার পরে দেখুন যখন মশলার পাশ থেকে একটু তেল ছাড়তে শুরু করছে তখন মশলাটাকে আরও মিনিট 4-5 ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 মিলিলিটার মতো গরম জল। এরপর মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। যেহেতু আমি গরম জলের ব্যবহার করেছি তার জন্য মাছটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আপনারা যদি
মাছের ঝোলে ঠান্ডা জল ব্যবহার করেন, সেক্ষেত্রে ঝোলটা ফুটে উঠলে তবেই কিন্তু মাছটা দেবেন। এরপর ঝোলটা মিনিট 4-5 ফুটে যাবার পরে মাছটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, তবে আপনারা চাইলে এখানে ধনেপাতার ব্যবহার করতে পারেন, আবার গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি আর কোনো মশলার ব্যবহারই কিন্তু এখানে করিনি। আমার পাবদা মাছের তেল ঝাল একদম সম্পূর্ণ তৈরি। অন্যদিকে এবার চিকেনটা তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম এখানে 100 মিলিলিটার মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 মাঝারি মাপের দারচিনি আর 3-4টে এলাচ। এরপর এই এলাচ আর দারচিনি ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 3টে মাঝারি মাপের পেঁয়াজের টুকরো। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকলাম, যাতে করে পেঁয়াজটা একটু লালচে ধরনের হয়। দেখুন ভাজতে ভাজতে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে, আর তার সাথে কিন্তু কালারও চেঞ্জ হতে শুরু করেছে। তবে আপনারা ব্রাউন কালার চাইলে এই তেলের মধ্যে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালারের হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এরকম পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে। এই সময় দিয়ে দিলাম এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলোকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে এই মশলা একদম চিকেনের মধ্যে ঢুকে যায়। তারপর মিনিট 10 জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে দিলাম, দেখুন এর থেকে কতখানি জল বেরিয়ে এসেছে। আবার একটুক্ষণ নাড়াচাড়া করে আবার মিনিট 5-7 জন্য ঢাকনা দিয়ে দিলাম। এরপর ঢাকনা খুলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কসুরি মেথি। এই মেথি আর কাঁচা লঙ্কার গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালো লাগবে তার জন্য। এরপর এই চিকেনটাকে আমি ফুটতে দিলাম মিনিট 10 জন্য। আমি এই সময় কিন্তু আর কোনো ঢাকনার ব্যবহার করিনি, চিকেনটাকে সেদ্ধ হতে দিলাম একদম হাই ফ্লেমে। যখন চিকেনটা অনেকটা শুকিয়ে এলো এর ঝোল, সেই সময় দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। আমার চিকেন প্রায় সম্পূর্ণ তৈরি। আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে আমি এবার চিকেনটাকে কিন্তু নামিয়ে ফেলবো। আপনারা যদি চান এই ঝোলটাকে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারেন, তবে আমি একটু গ্রেভি রেখেছি, কারণ যেহেতু ভাত বা পোলাওয়ের সাথে খাওয়া হবে তার জন্য এটা একটুখানি গ্রেভি রেখেছি, আর ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এরপর পটলের দোরমার জন্য আমি 5টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর গা ভালো করে ছুলে নিয়ে মাঝখানের বীজের অংশগুলো বার করে নিয়েছি। আর এই পটলের দোরমার জন্য আমি নিয়ে নিয়েছি ছানা 50 গ্রাম মতো, 4টে কাঁচা লঙ্কা, 25 গ্রাম মতো ভাঙা কাজু, আর নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো নারকেল কোড়া। সমস্ত উপকরণগুলো আমি মিক্সার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ছোট চামচের নুন। তারপরে পটলগুলোকে আবার ভালো করে ভাজতে থাকলাম। এই নুনটা দিতে হবে কারণ পটলের মধ্যে যাতে
ভাজার সময় নুন ঢোকে। এই পটলের দোরমার পটল একদম কিন্তু লালচে করে ভাজতে হবে, নচেত পটল যখন দোরমা করা হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর কাঁচা ভাবও থাকবে। কারণ এটা পুর ভরে বেশিক্ষণ কিন্তু আমরা সাধারণত ঝোলে বেশিক্ষণ ফোটাই না। এরপর পটলগুলো ভাজা হয়ে গেলে একে একে পটলগুলোকে একটা অন্য প্লেটে তুলে নিলাম। কারণ এই পটলগুলোকে ঠান্ডা করে তবেই কিন্তু এর মধ্যে পুর ভরতে হবে। আজকে আমি এই পটলের দোরমা নিরামিষ পদ্ধতিতে করব। আপনারা চাইলে এর মধ্যে অবশ্যই চিংড়ি মাছের পুর অথবা চিকেন কিমার পুরও দিয়ে করতে পারেন। আবার অনেকে মাছের পুর দিয়েও এটা করেন। আমি প্রথমে যে পটল ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতো হিং। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম ছানা, কাজু বাদাম আর নারকেলের, সেই পেস্টটাকে ঢেলে দিলাম এবার কড়াইয়ে তেলের মধ্যে। 5টা পটলের জন্য পুরটা একটু কম হবে বলে মনে হলো, তাই আমি আরও 3 চামচ ছানা এখানে অ্যাড করলাম। দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে ভাজতে থাকলাম একটা স্প্যাচুলার সাহায্যে। ছানাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 25 গ্রাম মতো কিশমিশের টুকরো। ছানার সাথে কিশমিশগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ছানাটা ভাজতে ভাজতে দেখুন আস্তে আস্তে কিন্তু এবার তেল ছাড়তে শুরু করছে। আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এটা আমি জিরে, শুকনো লঙ্কা আর মৌরি গুঁড়ো করে তৈরি করে নিয়েছিলাম। এরপর ভাজা মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। দেখুন পুরটা আমার কিন্তু এখন একদমই তৈরি। অন্যদিকে এই পটলের দোরমা কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে, আর নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মিক্সার জারের মধ্যে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে পুরটা একটু যখন ঠান্ডা হয়ে গেল তখন পটলের মধ্যে আস্তে আস্তে এর মধ্যে পুরটাকে ঢুকিয়ে আমি ভালো করে চেপে আটকে দিলাম। আমি মুখের কাজটা কোনো আটা বা ময়দার ব্যবহার করিনি, বা পটলের যে খোসার উপরের অংশটা সেটাও কিন্তু আটকায়নি। এটা এতটাই টাইট হয়ে যায় যে ঝোলের মধ্যে দিলেও কিন্তু পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু আমি পুর ভরে রেডি করে নিলাম। জামাই ষষ্ঠীর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমায় কমেন্টসে জানাবেন। আর আপনারা এই রেসিপি দেখে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে মূল্যবান। দেখুন এইভাবে আমি কিন্তু এক এক করে সব পটলের পুর ভরে তৈরি করে নিলাম। অন্যদিকে কারি বানানোর জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 50 মিলিলিটার মতো সাদা তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, 2টো তেজপাতা আর অল্প একটুখানি হিং। এরপর আমি সমস্ত পেস্টটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে তেলের মধ্যে ভালো করে এটা কষাতে থাকলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 25 গ্রাম মতো ভাঙা কাজুর একটা পেস্ট। এই কাজুর পেস্টটা দিলাম এই কারণে, যেহেতু এটা নিরামিষ আমি পটলের দোরমা করছি,
তার জন্য এটা দিলে একটু স্বাদটা ভালো হবে খেতে, তার জন্য দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ব্রাউন সুগার। এই চিনির ব্যবহারটা না করলে পটলের দোরমার স্বাদটা কিন্তু ভালো লাগে না। আর যেহেতু এটা নিরামিষ হচ্ছে, তাই চিনির ব্যবহারটা করলে পটলের দোরমার স্বাদটা অনেক বেশি গুণ বেড়ে যায়। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মশলার সাথে কষাতে থাকলাম। দেখুন মশলার পাশ থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম পেস্টে যে বাটিটা ছিল তার মধ্যে জল দিয়ে সেই জলটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে 100 মিলিলিটার মতো জল রয়েছে। এরপর যখন ঝোলটা ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিলাম পটলের দোরমার অংশগুলোকে। তারপরে একটু ধিমে আছে এটা মিনিট 6 থেকে 7 মতো এটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি রান্না করে নিলাম। একটু যাতে সেদ্ধ হয় তার জন্য মিনিট 7 আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা নরম হয়ে গেছে আর পাশ থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। পটলের দোরমা আমার এখন প্রায় তৈরি। আমি পাল্টে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো মধু। এই মধুটা দিলাম যাতে স্বাদটা আরও বেশি হয়। আর পটলের দোরমা যেহেতু নিরামিষ, তাই মিষ্টত্বের স্বাদ হলে খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। আর সবশেষে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। এই ঘি দিলে গন্ধটা কিন্তু পটলের দোরমার খুব সুন্দর লাগে। সবশেষে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। ঢাকনা খুলে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। আর আমার পটলের দোরমা কিন্তু একদম তৈরি। আমি এবার এটা পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিলাম। দেখুন কত সুন্দর পটলের দোরমা তৈরি হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এরপর আমি রান্না করব লাল শাক ভাজা। এর জন্য আমি 1 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি। প্রথমে লাল শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। আমি এখানে মাথার অংশটা ভেঙে নিলাম, কারণ আমি আজকে পাতাগুলো দিয়েই রান্নাটা করব। আপনারা চাইলে এই ডাঁটার অংশটাও নিতে পারেন, সেখানে খুব ছোট ছোট কুচি করে তবে কিন্তু শাকের মধ্যে ব্যবহার করবেন। এরপর পাতার অংশগুলো নেওয়ার পরে আমি ভালো করে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা আর কুচিয়ে রাখা শাকের টুকরোগুলো। শাকটা কিন্তু কোচাতে হবে একদমই ছোট করে, কারণ শাক যত কুচনো হবে শাকটা রান্নাও কিন্তু ততখানি সুন্দর হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে মিনিট 5 জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে খুলে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভাজতে থাকলাম। আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। এই লাল শাক বা রেড স্পিনাচ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের রেটিনার ক্ষমতা বাড়ায় আর শরীরে রক্তের পরিমাণও কিন্তু বাড়ায়। এটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে আসবে আর খুব অল্প পরিমাণ এটা হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প 1 চিমটে মতো চিনির পাউডার। তারপরে
শাকের মধ্যে ওটা মিশিয়ে যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু শাকটাকে নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এখন আমার এই লাল শাক ভাজা সম্পূর্ণ তৈরি। এবার আমি শাকটাকে তুলে নিলাম একটা বাটির মধ্যে, যে বাটির মধ্যে আমি পরিবেশন করব। এবার সমস্ত রান্না হয়ে গেলে আমি এবার একটা থালায় সমস্ত খাবারগুলো সাজালাম। আমি প্রথমে দিয়ে দিলাম পোলাও, তারপরে দিয়ে দিলাম সাদা ভাত, আর আগে থেকে আমি 5 রকম ভাজা করে রেখেছিলাম, সাজিয়ে দিলাম সেই ভাজাগুলো থালার উপরে। আপনাদের যদি এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। আমি এইভাবে প্রত্যেকটা ভাজা সাজিয়ে নিলাম আর থালিটাকে সাজিয়ে নিলাম ঠিক এইভাবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।